আমি দেখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমার যতখানি মনে পড়ে যে এটা পড়ানো হয় নাই, তো এটাও আপনার মানে এখান থেকে বেশ কিছু জিনিস আসে পরীক্ষায়। তো একটু আমরা সংক্ষেপে দেখি এটা। আর তো মানে এই পাঠায় দিলে, স্লাইড পাঠায় দিলে ওখান থেকে আপনি পড়ে নিতে পারবেন। তো এই প্রেজেন্টেশনের মধ্যে কাভারেজ হচ্ছে এই, প্রথমেই হচ্ছে ট্যাক্স প্ল্যানিং কি। এখানে বলা হচ্ছে যে ট্যাক্স পেয়ার্স জেনারেলি প্ল্যান দেয়ার অ্যাফেয়ার্স সো অ্যাজ টু অ্যাট্রাক্ট দ্য লিস্ট ইনসিডেন্স অফ ট্যাক্স। সাধারণত করদাতারা এমনভাবে তাদের ট্যাক্সটাকে প্ল্যান করে যাতে করে কম ট্যাক্স দিয়ে পারা যায়। And tax planning can be defined as an arrangement of one's financial and economic affairs by taking complete legitimate benefit of all deduction, exemption, allowance, rebate, etc. And tax planning provides strategies that are significant in minimizing taxes. The tax minimizing এর স্ট্র্যাটেজিগুলোই হচ্ছে ট্যাক্স প্ল্যানিং। And a company needs to be aware of anything that might impact taxes to be paid. প্রত্যেকটা কোম্পানি, ব্যক্তি সবারই কিন্তু মানে ট্যাক্স হলো একটা ব্যথার কারণ। সুতরাং সেটা যত কম দিয়ে পারা যায়, লিগালি যদি কম দিয়ে পারা যায়, মন্দ কি। আর বিজনেস ট্যাক্স প্ল্যানিং ইনক্লুডস টেকিং অ্যাডভান্টেজ অফ অপরচুনিটিস টু প্রোভাইড ট্যাক্স রিলিফ when possible, যেখানে সম্ভব। ট্যাক্স এক্সেম্পশন লাইক charitable contribution are a great way for a company to save taxes and help those in the community. তো যাই হোক, এটা ইন্ট্রোডাকশনে প্ল্যানিং সম্পর্কে কথা, এটা নিয়ে আরো কথা হবে। তাহলে ট্যাক্স কি? ট্যাক্স প্ল্যানিং এ যদি বলতে চাই, তাহলে প্রথমে হলো ট্যাক্স কি, তারপরে প্ল্যানিং কি, তারপরে হলো ট্যাক্স প্ল্যানিং কি। তো আসেন তাহলে ট্যাক্স কি। ট্যাক্স নিয়ে তো অনেক ভালো ভালো সংজ্ঞা আপনাদেরকে আমি দিছি যেদিন আমরা প্রথম ক্লাস নেই। প্রথম ক্লাসে ট্যাক্সের বেশ কিছু মানে মহাজ্ঞানী মহাজন, মহামনীষীরা কি কি বলে গেছেন ট্যাক্স সম্পর্কে, সেগুলো কিন্তু আপনাদের দিয়ে দিছি। তার ভিতরে এইরকম একটা সংজ্ঞা ছিল যে ট্যাক্সেস আর ডিউজ দ্যাট উই পে ফর দ্য প্রিভিলেজেস অফ মেম্বারশিপ ইন অ্যান অর্গানাইজড সোসাইটি। তো এটা একটা ভালো ডেফিনেশন আর কি ট্যাক্সের। এবং ট্যাক্স ইজ এ কম্পালসারি পেমেন্ট মেড টু দ্য গভর্নমেন্ট ফর সার্ভিসেস ইট প্রোভাইডস আস। এটা সরকারকে বাধ্যতামূলকভাবে আমাদের দিয়ে দিতে হবে। আর সরকার আইন করছে, আয় করলে আয়কর দিতে হবে যদি সেই আয় থ্রেশহোল্ড লিমিট এক্সিড করে। এখন থ্রেশহোল্ড লিমিট এখন হচ্ছে 3.5 লাখ টাকা ব্যক্তির ক্ষেত্রে। কোম্পানির ক্ষেত্রে অবশ্য কোনো থ্রেশহোল্ড লিমিট নাই। এই তো দো পিপল মে নট বি কমপ্লিটলি হ্যাপি উইথ দিস সার্ভিস। অনেক সময় বলে যে আমরা যে এত টাকা ট্যাক্স দেই, সরকার আমাদেরকে এর বিপরীতে কি দেয়। তো এটা নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেক সমালোচনা করে, বাট সরকারও মানে কম দেয় না। সরকারের যে ডেভেলপমেন্ট বাজেট সেটা দৃশ্যমান। হুম। আচ্ছা, এখন আসেন আমাদের যে ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023, তার সেকশন 2 সাবসেকশন হচ্ছে 21। সেখানে ট্যাক্সের একটা ডেফিনেশন আছে। সেখানে ট্যাক্সের ডেফিনেশনে বলছে ট্যাক্স মিন্স বেসিক্যালি ইনকাম ট্যাক্স। আমরা যদি শুধু ট্যাক্স বলি, তার মানে হচ্ছে এটা ইনকাম ট্যাক্স। বুঝছেন? তো এই লাবিনকে ভিডিও বন্ধ করেন। কি করতেছে, হাঁটাহাঁটি করতেছে লাবিন।
এটা করে নাই কেন? একটু লাইনে থাকেন, দেখি আমি এটা পোস্ট না করলে তো এটা থাকবেই, এটা তো আমি বন্ধ করতে পারতেছি না। স্যার বন্ধ করে ফেলছে তো। দেখি এরকম আরেকজন চালু করবে, সে বন্ধ করছে, তা দেখি। হুম, আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আচ্ছা, এখন আসেন যে ট্যাক্সের সংজ্ঞার মধ্যে কি কি আসে। যে কথা বলছিলাম যে ট্যাক্স বেসিক্যালি মিনস, ট্যাক্স মিনস ইনকাম ট্যাক্স and also include penalty, delay interest, simple interest, fees, tobacco surcharge, oil surcharge, fine, etc. আপনাদের বলছিলাম যে সারচার্জ তিন প্রকার। কেউ বলতে পারবেন তিন প্রকার কি কি? হুম, তিন প্রকার স্যার, কি ওয়েলথ কি? সার্চার্স, টোবাকো সার্চার্স আর এনভায়রনমেন্টাল সার্চার্স। হ্যাঁ, তা ট্যাক্সের ডেফিনেশনের মধ্যে টোবাকো সারচার্জ এবং ওয়েল সারচার্জ ইনক্লুডেড, বাট ওই এনভায়রনমেন্টাল সারচার্জ যেটা, সেটা আলাদা। সেটা আপনি সেই সারচার্জ দিলে সেটা ট্যাক্সের সাথে আপনি বেনিফিট পাবেন না, মানে ট্যাক্স থেকে বাদ যাবে না সেটা, বুঝছেন? এবং ওই এনভায়রনমেন্টাল সারচার্জ দিতে হয় যার এক নামে যদি একাধিক গাড়ি থাকে, তাহলে তাকে পরিবেশ সারচার্জ দিতে হয়। কিন্তু এই পরিবেশ সারচার্জটা যে দিবে, সেটা তার ইনকাম ট্যাক্স থেকে কিন্তু বাদ যাবে না। যেমন ইনকাম ট্যাক্স আসছে তার 1 লাখ টাকা, পরিবেশ সারচার্জ দিছে সে 25,000 টাকা, তো তাহলে কি আর 75,000 টাকা দিলে হবে না? পুরো 1 লাখ টাকায় দিতে হবে। তো বলতে পারেন তাহলে যে সে পরিবেশ সারচার্জ দিল, ওটা তার ব্যক্তিগত ব্যয় হিসেবে গণ্য হবে, বুঝছেন? স্যার আবার একটু রিপিট করতেন। না, যে কথা বলতেছি যে আপনাদের বলা হয়েছিল, পড়ানো হয়েছিল যে সারচার্জ তিন প্রকার। কি কি? ওয়েলস, 1 নম্বরে হচ্ছে ওয়েলথ সারচার্জ, তারপরে 2 নম্বরে হচ্ছে টোবাকো সারচার্জ, আর 3 নম্বরে হচ্ছে এনভায়রনমেন্টাল সারচার্জ, পরিবেশ সারচার্জ। এর ভিতরে এই দুইটা হলো ট্যাক্সের সংজ্ঞাভুক্ত, টোবাকো সারচার্জ এবং ওয়েল সারচার্জ। কিন্তু আপনার পরিবেশ সারচার্জ যেটা, সেটা হলো এক ব্যক্তির একাধিক গাড়ি থাকলে তাকে দ্বিতীয় গাড়িটার জন্য পরিবেশ সারচার্জ দিতে হবে। তো এখন পরিবেশ সারচার্জ যে দিতে হবে, সেটা কি তার যা ইনকাম ট্যাক্স যেটা হিসাবে আসে, সেখান থেকে কি মাইনাস হবে? মাইনাস করে সে বাকি ট্যাক্স দিলেই চলবে? মানে বিষয়টা এরকম ভাবে বলছিলাম যে ধরেন আমি এখন রিটার্ন ফিল আপ করতেছি, আমি দেখতে পাচ্ছি যে আমার ট্যাক্স আসছে 1 লাখ টাকা, আর আমার অলরেডি পরিবেশ সারচার্জ দেয়া আছে আমার দুইটা গাড়ি, তো পরিবেশ সারচার্জ দেয়া আছে 25,000 টাকা। তাহলে কি ওই 25,000 টাকা বাদ দিয়ে আমি শুধু বাকি 75,000 টাকা ট্যাক্স দিয়ে এখন কি রিটার্ন দাখিল করতে পারবো কিনা? উত্তর হচ্ছে না। কেন? আমাকে পুরো 1 লাখ টাকাই ট্যাক্স দিতে হবে। পরিবেশ সারচার্জ তো ট্যাক্স না, ওটা তো ট্যাক্সের সংজ্ঞাভুক্ত না, ওটা আলাদা। তাহলে আলাদা কি? ওটা ওটা কোথায় যাবে? ওটা পারিবারিক ব্যয় হিসাবে বিবেচিত হবে। ভাত, মাছ, ডাল যেরকম আমরা খাই, খরচ করি, ওটাও একটা খরচ। ক্লিয়ার? জি স্যার, clear। তো এই যে ট্যাক্স প্ল্যানিংটা পড়ানো হচ্ছে, তো কমন প্র্যাকটিস টু সেভ ট্যাক্সেস, তাহলে ট্যাক্স বাঁচানোর উপায়টা কি? ট্যাক্স কমানোর উপায়টা কি? কিভাবে আমি কম ট্যাক্স দিয়ে পারি? তো 3 কমন প্র্যাকটিস টু সেভ ট্যাক্সেস।
একটা হলো ট্যাক্স প্ল্যানিং, একটা হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, একটা হচ্ছে ট্যাক্স ইভেশন। প্রথমটা হচ্ছে কর পরিকল্পনা, 2 নম্বর হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স। ট্যাক্স অ্যাভয়েডেন্স মানে হচ্ছে কর এড়ায়ে যাওয়া, আর বাংলা আর কি। আর এটা ট্যাক্স ইভেশনের বাংলা হচ্ছে কর ফাঁকি। হুম। প্রথমে আসেন ট্যাক্স ইভেশন, কর ফাঁকি। তো কর ফাঁকিতে বলা হচ্ছে যে ইন ইভেডিং ট্যাক্স ওয়ান ইজ নোয়িংলি ব্রেকিং দ্য ল, মানে জেনে শুনে বিষ করেছি পান, সেরকম আর কি। তো জেনে শুনে আইন ভঙ্গ করতেছে। And this has social and psychological consequences such as stigma and guilt, and involves confronting different costs, since there is a risk of being caught and fined or sent to prison, জেলে পাঠানো হতে পারে ধরা পড়লে। And evasion is illegal. কর ফাঁকি অন্যায়, এটা ইলিগাল, অ্যান্ড ইট ক্যান ইনভলভ অ্যাক্ট অফ কমিশন আর ওমিশন। কেউ যদি কোনো আয় দেখালো না অথবা কম দেখালো, এটার মাধ্যমে সে কর ফাঁকি দিতে পারে। তো সেটা ঠিক না, তো সেটা বেআইনি। তো সুতরাং এটাতে মানে জেল জরিমানার হতে পারে। তো আমরা তিনটা জিনিসই আমরা আজকে শিখবো, যে তিনটা জিনিসের মধ্যে ডিফারেন্স কি। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ট্যাক্স ইভেশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স প্ল্যানিং? এর ভিতরে কোনটা ভালো কোনটা মন্দ, বুঝছেন? এখন যেটা পড়াচ্ছি এটা মন্দ। Tax cheating describes deliberate act of non-compliance and does not entail the difficulty of legal proof of tax evasion. And non-compliance is a more neutral term than evasion, since it does not assume that an inaccurate tax return is necessarily the result of an intention to defraud the authorities, and it recognizes that inaccuracy may actually result in overstatement of taxes হতে পারে। তো চিটিং তো ভিন্ন জিনিস, চিটিং এর মাধ্যমে ট্যাক্স কমতেও পারে। ট্যাক্স ইভেশন, এই যে ট্যাক্স ইভেশন মিন্স ইলিগালি হাইডিং ইনকাম, অন্যায়ভাবে ইনকাম হাইড করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার ইনকাম, কোনো পার্টিকুলার সোর্স অফ ইনকাম গোপন করা, অর কনসিলিং দ্য পার্টিকুলার সোর্সেস অফ ইনকাম, সোর্স অর সোর্সেস, এক বা একাধিক সোর্স গোপন করা, অর ইন ম্যানিপুলেটিং দ্য অ্যাকাউন্টস ইন সো অ্যাজ টু ইনফ্লেট দ্য এক্সপেন্ডিচার, অথবা অ্যাকাউন্টসটাকে এমনভাবে উইন্ডো ড্রেসিং করা, ম্যানিপুলেট করা, যাতে করে খরচ বেশি দেখানো, আয় মানে উম, বিক্রয় কম দেখানো ইত্যাদি আর কি। এর মাধ্যমে যদি মানে ই হয়, ও, নেই। Hence, tax evasion is illegal and unethical, বুঝছেন? এখন ট্যাক্স ইভাশন কি কিভাবে হতে পারে? আনট্রু স্টেটমেন্ট নোয়িংলি, সাবমিটিং মিসলিডিং ডকুমেন্ট, suppression of fact, not maintaining proper accounts of income earned, omission of material facts on assessment. এখন আসেন দ্বিতীয়টা, ট্যাক্স অ্যাভয়েডেন্স। তাইলে কি? ট্যাক্স ইভাশন তো আমরা বুঝলাম যে এটা অন্যায়, এটা ইলিগাল, মানে অন্যায়ভাবে ইলিগালি কর মানে ফাঁকি, কর ফাঁকি দেওয়া, ইনকাম কম দেখানো ইত্যাদি আর কি, যেটা আইন পারমিট করে না। বাট এখন যেটা দেখাচ্ছি ট্যাক্স অ্যাভয়েডেন্স, এটা আইন পারমিট করে। Tax avoidance involves every attempt by legal means, আইনগতভাবে, to prevent or reduce tax liability which would otherwise be incurred by taking advantage of some provision of or lack of provision in law. অর্থাৎ আইনের কোনো লুফল বা আইনের কোনো বেনিফিট আমি নিয়ে, আমি যদি আইনের মধ্যে থেকেই আমি যদি কম কর দিয়ে পারি, মন্দ কি? হুম, এটা তো লিগ্যাল পারমিশন ট্যাক্স আছে। অ্যাভয়েডেন্স মানে কি? কর এড়াইয়া যাওয়া, বলছি আপনাকে একবার যে এর প্রতিটারই বাংলা বলে দিচ্ছি কিন্তু। কর এড়াইয়া যাওয়া। তো কর এড়াইয়া যাওয়া মানে কি? কর এড়াইয়া যাওয়া মানে হচ্ছে আইনের মধ্যে থেকেই আমি কর যদি এড়াইয়া যেতে পারি, কর যদি কম দিয়ে পারি, তো মন্দ কি? তো সেটা কিভাবে কম দিয়ে পারি সেটা আমি আস্তে আস্তে আপনাকে দেখাচ্ছি, যে কিভাবে আইনের মধ্যে থেকে আমি কর কম দিয়ে পারবো। স্যার ইনভেস্টমেন্ট হইতে পারে না? হ্যাঁ, এই তো লাইনে আসছেন। একটা ইনভেস্টমেন্ট করলে সেই ইনভেস্টমেন্ট বেনিফিট পাবে, তার যদি প্রভিডেন্ট ফান্ড থাকে, তার যদি জীবন বীমা প্রিমিয়াম থাকে, শেয়ারে বিনিয়োগ থাকে, সঞ্চয়পত্রে বিনিয়োগ থাকে,
তাহলে সে একটা ভালো রিবেট পাবে, ইনভেস্টমেন্ট রিবেট পাবে, এবং ইনভেস্টমেন্ট রিবেট পেলে তার অন্যের থেকে তার ট্যাক্স কমে যাবে। দুই বন্ধু হয়তো একসাথে চাকরিতে জয়েন করছে, যে বোকা তার ট্যাক্স আসছে অনেক বেশি, যে বুদ্ধিমান, যে ওইরকম বিনিয়োগ করে রাখছে সঞ্চয়পত্রে, জীবন বীমা ইত্যাদি, ডিপিএস, তার ট্যাক্স আসছে অনেক কম। এইটাই হচ্ছে ট্যাক্স অ্যাভয়েডেন্স, এটাই পড়াচ্ছি। এই তো ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ অ্যারেঞ্জিং ওয়ান্স অ্যাফেয়ার্স অ্যাজ টু কিপ ট্যাক্সেস অ্যাজ লো অ্যাজ পসিবল। নিচের প্যারাটা, ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ অ্যারেঞ্জিং ওয়ান্স অ্যাফেয়ার্স অ্যাজ টু কিপ ট্যাক্সেস অ্যাজ লো অ্যাজ পসিবল। এভরিবডি ডাজ সো, প্রত্যেকে চেষ্টা করে যে নিজের ট্যাক্সটা যত সম্ভব কম আসে। রিচ অর পুয়ার, ধনী গরিব সবাই, কেউ ট্যাক্স বেশি দিতে চায় না। অ্যান্ড অল ডু রাইট, সবাই ঠিকই করে। বিকজ নোবডি ওজ এনি পাবলিক ডিউটি টু পে মোর দ্যান দি ল ডিমান্ডস। আইনগতভাবে আমার কাছে আমার যা ট্যাক্স আসে তার বেশি ট্যাক্স আমি কেন দেবো? Tax avoidance is reducing or negating tax liability in legally permissible way and has legal sanction. মানে আইনগতভাবেই আমাকে আইনগতভাবে ধরতে পারবে না। হুম। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ সাউন্ড ল and certainly not bad morality for anybody so as to arrange his affairs in such a way that the brunt of taxation is the minimum. তো এমনভাবে আমি সাজাবো, এমনভাবে আমার বিনিয়োগ সাজাবো ইত্যাদি ইত্যাদি, তো যাতে করে আমার ট্যাক্সটা মিনিমাম আসে আর কি, ট্যাক্সটা মানে কম দিতে হয় এবং লিগালি কম দিতে হয়। অ্যান্ড দিস ক্যান ডান উইথ দ্য লিগাল ফ্রেমওয়ার্ক ইভেন বাই টেকিং হেল্প অফ লুফলস ইন দ্য ল। ইভেন অনেকে আইনের সুযোগ নিয়েও এই কাজগুলো করে। হুম। যে আইনে তো এটা বলা নাই, সুতরাং আমি এই আইনের সুযোগ নিয়ে আমি কাজটা ইজিলি করতে পারি। এই আচ্ছা, thus tax avoidance means the traveling within the framework of the law or acting as per the language of the law only in the form but murdering the spirit of the law, and thus acting against the intention of the law and defeating the purpose of the particular legal enactment. এখন বাংলাদেশে আমাদের যে ট্যাক্স ল, এই ট্যাক্স অ্যাভয়েড করা বা ট্যাক্স ইভেশন করা, কর ফাঁকি রোধ করার জন্য আমাদের আইনে কি কি ব্যবস্থা আছে? মানুষ তো ট্যাক্স ফাঁকি দিতে চাইবেই, তো এগুলো রোধ করার জন্য কি কি মানে বিধান আইনে আছে, তো সেগুলা এখানে এক সেকশন ওয়াইজ বলা আছে আর কি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। স্যার প্রিভিয়াস স্লাইডে স্যার স্যার এটার আগের স্লাইড, স্যার এই স্লাইডে স্যার উপরে লেখা আছে আপনার উইন্ডো ড্রেসিং ট্রানজেকশন, স্যার এটা কি স্যার এই ট্রানজেকশনটা? উইন্ডো ড্রেসিং এর শব্দটা আপনি মানে পরিচিত না বলেন জি কি? না স্যার। অ্যাকাউন্টিং এ এটা তো একটা কমন শব্দ, ব্যালেন্স শিটে উইন্ডো উইন্ডো ড্রেসিং। উইন্ডো ড্রেসিং মানে হচ্ছে আপনার মানে দুই নাম্বারই আর কি, আপনার রিয়েল অ্যাকাউন্ট যেটা সেটা না দেখাইয়া এটাকে মানে টেম্পারিং করা, সাজানো আর কি, মানে লায়াবিলিটি কম বেশি দেখাইয়া, ইনকাম কম দেখাইয়া, মানে এই চালাকি আর কি, উইন্ডো ড্রেসিং আর কি। উইন্ডো তো জানলা, উইন্ডো মানে জানলা, ড্রেসিং মানে সাজানো। তো আপনি জানলাটা এমনভাবে সাজাইলেন যেন ধরা না পড়েন আর কি। এই আর কি, মানে ঢাকনা দিলেন আর কি, এরকম। ব্যালেন্স শিটে, অ্যাকাউন্টিংয়ে এটা একটা কমন শব্দ। এখন আপনি অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড কিনা তো আমি জানি না, যাই হোক। তো এটা একটা কমন শব্দ, উইন্ডো ড্রেসিং। ব্যালেন্স শিট সাধারণত এই দুই নাম্বারই যারা ব্যালেন্স শিট তৈরি করে তারা উইন্ডো ড্রেসিং করে পড়ে। উইন্ডো ড্রেসিং মানেই হচ্ছে দুই নাম্বারই, অর্থাৎ তার প্রফিট হয়েছে 10 টাকা কিন্তু সে দেখাবে 2 টাকা। তাহলে বাকি 8 টাকা কি করবে? বাকি 8 টাকা সে এটা লায়াবিলিটি দেখাবে, ফলস লায়াবিলিটি দেখাবে, বা এটা সেটা করে একটা মানে দাঁড়া করাবে, একটা মিলঝিল করে দিবে আর কি। বুঝছেন আমার কথা? সেটা তো স্যার আলটিমেটলি বেআইনি হয়ে গেল না? আলটিমেটলি কি? বেআইনি স্যার। হ্যাঁ, বেআইনি তো বটেই। উইন্ডো ড্রেসিংটা বেআইনি, সেটা ঠিক আছে। উইন্ডো ড্রেসিংটা বেআইনি। এখানে উইন্ডো ড্রেসিং কথাটা কোথায় পাইছেন আপনি? তো ওই যে হুম? ডান পাশে উপরে কমন মেথড অফ ট্যাক্স অ্যাভয়েডেন্স ও, এটা। উপরে উইন্ডো ড্রেসিং ছবিতে স্যার। ট্রানজেকশন, হ্যাঁ হ্যাঁ, উইন্ডো ড্রেসিং শব্দটা হলো ওইটা আর কি, মানে একটু এদিক সেদিক করা আর কি। এই স্যার ট্যাক্স অ্যাভয়েডেন্স তো বৈধ, তাহলে বৈধের ভিতরে আবার অবৈধটা কিভাবে আসে? বৈধর ভিতরে না, নিচের আমার যে লেখাগুলো ওগুলো তো জানি কোত্থেকে পাইছি, ফেসবুক থেকে, ওইটা আইনা ওইখানে দিছি। বুঝছেন?
আমার লেখার ভিতরে আচ্ছা উইন্ডো জি ড্রেসিংটা স্যার। নাই। ওইটা হলো একটা পিকচার আর কি। হুম। এই যে ট্রান্সফার অফ জি স্যার প্রপার্টি উইথ বুঝতে ব্যাড পারছি। মোটিভ। না, এখন আমি আপনাকে এটা একটা একটা করে বলতে পারি। যেমন বাপের বয়স হয়ে গেছে বাবার। তো তার অনেকটা, তার ধানমন্ডিতে একটা বাড়ি আছে, অনেক টাকা ট্যাক্স আসে। তার তিন ছেলে। তো এখন বুড়ো হয়ে গেছে, ভাবে যে মারা গেলে তো তিন ছেলেই পাবে, সে তারাই তো মালিক হবে, তার থেকে আমি জীবিত থাকা অবস্থায় তিন ছেলেরে মানে করে দিই, হেবা করে দিই। তো হেবা করে দিছে, এখন ওই তিন ছেলে হেবা করার ফলে এখন এই তিন ছেলে তো মানে তিনবার 3.5 লাখ, 3.5 লাখ, 3.5 লাখ, এবং একটা আয় যদি 3 ভাগ হয়ে যায়, তাহলে ট্যাক্সও এরকম মানে একেবারে তলায় পড়ে যাবে। কিছু বোঝেন না, বোঝেন না আমার কথা? বোঝা যায় জি না, স্যার বোঝা যায় না? হুম? বুঝতেছি। স্যার বুঝতে। বোঝা যায় স্যার। হ্যাঁ, যাবে না কেন? ধরেন বাপের হলো 30 লাখ টাকা আয়, তা 30 লাখ টাকার উপরে তার ট্যাক্স আসে 7-8 লাখ টাকা, কথার কথা। সে যখন তিন ছেলের ভাগ করে দিল, যে তার প্রত্যেকের ট্যাক্স ইনকাম আসলো 10 লাখ, 10 লাখ, 10 লাখ, তা প্রত্যেকের আবার প্রথম 3.5 লাখ টাকা করমুক্ত। এইভাবে প্রত্যেকের ট্যাক্স আসছে 60-70 হাজার টাকা করে। তো কোথায় বাপের 7 লাখ টাকা ট্যাক্স আসতো, সেখানে তিনজন মিলাইলেও ট্যাক্স আসে 2 লাখ সামথিং। বুঝছেন? এই জন্য 1 নম্বরে লেখা ট্রান্সফার অফ প্রপার্টি উইথ ব্যাড মোটিভ। এবং এই যে কাজটা, এটা লিগাল। বাপ হেবা করে দিতেই পারে, তার ভিতরে ইন্টেনশন কি আছে তা তো আমরা জানি না। ভিতরের ইন্টেনশন হলো যে জি স্যার। আমার ট্যাক্স বেশি আসে, এই ট্যাক্স আমি লিগালি অ্যাভয়েড করতে চাই। কিন্তু তাকে যদি বলা হয় কখনো যে আপনি এরকম আপনার সম্পত্তি আপনি এরকম হঠাৎ করে ছেলেদেরকে দান করে দিলেন কেন, তখন বলবে যে না, আমি আর কয়দিন বাঁচি, ওরাই তো পাবে, তাই দিয়ে গেলাম। বুঝছেন? আগেই দিয়ে জি গেলাম। স্যার। এটা হলো মুখে বলবে। তার মানে কি জানি, অন্তরে বিষ মুখে মধু ইত্যাদি আর কি, ওইরকম। এই এই আর কি বিভিন্ন রকমের থাকে। এই যে ট্রান্সফার অফ প্রপার্টি টু ট্রাস্ট, এটাও একটা। তো যাই হোক, এখন আসেন যে ট্যাক্স অ্যাভয়েডেন্স ভার্সেস ট্যাক্স ইভেশন। কর এড়ায় যাওয়া এবং কর ফাঁকির মধ্যে পার্থক্য কি, এগুলো একটু দেখেন। একটা পার্থক্য তো পরিষ্কার। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ উইদিন দ্য ল, মানে লিগ্যাল স্যাংশন আছে। বাট ট্যাক্স ইভেশন ইজ আনলফুল, ইললিগাল। তাই না? এবং ট্যাক্স জি স্যার। ইভাশন যদি ধরা পড়ে, তাহলে তার জন্য পেনাল্টি, তারপরে জেল, এগুলো সব কিছুর বিধান আছে। বুঝছেন? তো এগুলো পাঠিয়ে দিলে এগুলো আপনারা ধীরে সুস্থে আস্তে আস্তে এগুলো দেখে নিয়েন আর কি, পড়ে নিয়েন। তাহলে দুইটা শেষ আমাদের, একটা হলো ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স ইভাশন। পার্থক্যগুলা, দুইটার মধ্যে পার্থক্য আমরা মোটামুটি বুঝতে পারছি, তাই না? জি স্যার। স্যার তাহলে এখন আসেন যে হোয়াট ইজ ট্যাক্স প্ল্যানিং, এটা কি? Tax planning means dealing with the tax matter of a taxpayer with a view to maximizing the after-tax rate of return on investment after ensuring voluntary tax compliance. তো আইনের মধ্যে থেকে একটা লং টার্ম প্ল্যান এমনভাবে করা যাতে করে আমি মানে একটা আমার আফটার ট্যাক্স রেট অফ রিটার্নটা আমার অনেক হাই হয়। তো এইটা অনেক মারফতি কিন্তু, এটা সবকিছুর ঊর্ধ্বে হলো এটা। এটার জন্য অনেক আগে ভাগে প্ল্যান করতে হয়। বুঝছেন? তো এই প্ল্যানের মধ্যে কি কি আছে? এনশিওর দ্যাট প্রপার রেকর্ড অ্যাকাউন্টস আর কেপ্ট। আমি যদি ঠিকমতো হিসাবের খাতাপত্র সংরক্ষণ না করি, তাহলে আমি জরিমানা খেতে পারি। আর যদি ঠিকমতো রক্ষণাবেক্ষণ করি, তাহলে আমার ওই ভয় নাই যে বাড়তি মানে করের বোঝা আমার উপরে চাপবে না। তারপরে টিডিএস, টিডিএসটা যদি আমি ঠিকমতো করি, তাহলে তো আমাকে নন টিডিএস এর জন্য আমার এই যে জরিমানা করা, আমার সেকশন 55-এ আপনাদের পড়ানো হয়েছে ডিসঅ্যালাউ করা, এগুলো হবে না। তো পে এআইটি ইন টাইম ইফ অ্যাপ্লিকেবল। আমরা যদি এআইটি যদি দিতে হয়, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স পড়ানো হয়েছে না আপনাদেরকে? 4টা কোয়ার্টারে দিতে হয়। স্যার। হুম। অ্যাডভান্স ইনকাম ট্যাক্সটা পড়ানো হয়নি?
হুম, কি কেউ কথা বলতেছেন না যে? না স্যার। আচ্ছা, এটাই তো শুনতে চাচ্ছি। তো ঠিক আছে, মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স আজকেই পড়ানো হবে তাইলে। তো নিয়ম অনুযায়ী আপনার অ্যাডভান্স ইনকাম ট্যাক্স 4টা কোয়ার্টারে দিতে হয়। প্রথম কোয়ার্টারটা হলো 15ই সেপ্টেম্বর, পরের কোয়ার্টার হলো 15ই ডিসেম্বর, এইভাবে 3 মাস পর পর 15ই মার্চ, 15ই জুন হচ্ছে লাস্ট কোয়ার্টার। তো 4টা কোয়ার্টারে যাদের ইনকাম 6 লাখ টাকার বেশি তাদেরকে এরকম, বিশেষ করে ব্যবসায়ীদের, চাকরিজীবীদের না, চাকরিজীবীদের তো বেতন থেকে প্রতি মাসেই ট্যাক্স কেটে রাখে, তো সেটাই তাদের এআইটি। তো তাদের আর নতুন করে পকেট থেকে কোনো এআইটি দিতে হয় না, কিন্তু ব্যবসায়ীদের মূলত যাদের ইনকাম 6 লাখ টাকার বেশি তাদেরকে এরকম 4টা কোয়ার্টারে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিতে হয়। তো সেটা যদি দেওয়া থাকে তাহলে আমার এই কমপ্লায়েন্সটা হয়ে গেল। ফাইল টিডিএ রিটার্ন, টিডিএস রিটার্ন, স্টেটমেন্ট এক্সেট্রা ইন টাইম, মানে যখন যা দেওয়ার কথা, রিটার্ন দেওয়ার কথা, উইথহোল্ডিং ট্যাক্স রিটার্ন দেওয়ার কথা, স্টেটমেন্ট যেগুলো সাবমিট করার কথা, এগুলো যদি আমি ইন টাইম দিয়ে থাকি তাহলে আমি মানে একটা সেফ জোনে আছি। Comply with notice received from the tax authority. Be aware of the legal remedies where it does not have its right under the law recognized. তো সবভাবে যদি আমি এভাবে প্রস্তুত থাকি তাহলে আমার উপরে বাড়তি কোনো ঝামেলা আসার কথা না। এটা একটা প্ল্যানিং এর অংশ। ট্যাক্স প্ল্যানিং টেক্স ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দি এক্সেমশন, ডিডাকশন, রিবেট, রিলিফ। যেমন আপনার একটা কথা বলি, যেমন আমার একটা ইন্ডাস্ট্রি প্ল্যান করতেছে যে একটা কারখানা দিবে, একটা ইন্ডাস্ট্রি হবে। তো যদি ট্যাক্স প্ল্যানিং এর বেনিফিট নিতে হয়, তাহলে যদি সেই ইকোনমিক জোনে ইন্ডাস্ট্রি করে তাহলে প্রথম 10 বছর হলিডে। প্রথম 10 বছর হচ্ছে একটা এসআরও আছে যে ইকোনমিক জোনে যদি কোনো ইন্ডাস্ট্রি হয় তাদের প্রথম 10 বছর ট্যাক্স হলিডে অটোমেটিক্যালি। তার প্রথম 3 বছর হচ্ছে ফুল হলিডে। এগুলো পড়ানো হয়েছে আপনাকে, কোম্পানি ট্যাক্স যখন পড়ানো হয়েছিল তখন দেখানো হয়েছিল আপনাকে। তো এখন এটা হলো আমার প্ল্যান, আমি গাজীপুরে করব না ভালুকায় করব, নাকি আমি একটা ইকোনমিক জোনে করব। তা এই ডিসিশন উপর ডিপেন্ড করে আমার ট্যাক্স প্ল্যানিংটা। এটাও একটা মানে উদাহরণ হিসেবে আপনাকে বললাম। তো ট্যাক্স প্ল্যানিং টেক্স ম্যাক্সিমাম অ্যাডভান্টেজ অফ দি এক্সেমশন, deduction, rebate, relief, and other tax concession allowed by taxation statute, leading to the reduction of the tax liability of the taxpayer. তারপরে দেখেন, ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিং অ্যান্ড ট্যাক্স মিনিমাইজেশন আর ডিফারেন্ট থিংস। The reason is that tax minimizing strategies may introduce significant cost along with the non-tax dimension. তো ট্যাক্স মিনিমাইজ করা এক জিনিস, আর ইফেক্টিভ ট্যাক্স প্ল্যানিংটা মানে বুদ্ধিমত্তার সাথে করতে হয় লং টার্ম। যেমন একটা উদাহরণ আমি আপনাকে দিলাম, মানে শুধু পড়ালে তো হবে না, এই পড়া তো আপনিও পড়তে পারেন। তো যদি উদাহরণ দিয়ে বলা হয় তাহলে আপনার জন্য বুঝতে সুবিধা হয়। Therefore, the tax minimization strategy may be undesirable. After all, a particular easy way to avoid taxes is to avoid investing in profitable venture. Thus, effective tax planning means not to minimize tax, but to maximize after-tax rate of return on asset. আচ্ছা, তাহলে এখন আমরা তিনটার মধ্যে পার্থক্যটা দেখি: ট্যাক্স ইভাশন, ট্যাক্স অ্যাভয়েডেন্স অ্যান্ড ট্যাক্স প্ল্যানিং। তো ট্যাক্স ইভেশন যেটা কর ফাঁকি, এটা নাইদার লিগাল নর ইথিক্যাল নট ডিজায়ারেবল। ট্যাক্স অ্যাভয়েডেন্স ইটস লিগাল, ইথিক্যাল কিনা সেটা একটু প্রশ্নবোধক আছে, যাই হোক, মে অর মে নট বি। ডিজায়ারেবল কিনা মে অর মে নট বি। বাট ট্যাক্স প্ল্যানিং সব দিক থেকে এটা লিগাল, ইথিক্যাল, ডিজায়ারেবল, সব সাইড থেকে। হুম, ট্যাক্স প্ল্যানিং এর যে ফর্মুলা, সেটা হচ্ছে আপনার যে এগ্রিগেট ইনকাম সেখান থেকে যেন এক্সক্লুশনগুলোকে ম্যাক্সিমাইজ করা যায়, এবং যে জিপি দাঁড়াবে, গ্রস প্রফিট দাঁড়াবে, সেখানে অ্যালাউবল ডিডাকশনগুলো ম্যাক্সিমাইজ যদি করা যায় এবং ট্যাক্স রেটটা যদি মিনিমাইজ করা যায়। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, যদি আমি ইকোনমিক জোনে আমার ইন্ডাস্ট্রিটা হয় তাহলে আমার ট্যাক্স নাই, বা 3 বছর পরে আমার ট্যাক্সটা অনেক কম, ধাপে ধাপে কম। তো সেইভাবে আমার ট্যাক্সটা কমানো সম্ভব, মানে প্ল্যানিং যদি আমি সেভাবে করি। এবং ট্যাক্স প্ল্যানিং এর যে অবজেক্টিভ সেটা হলো রিডাকশন অফ ট্যাক্স লায়াবিলিটি,
এটা তো একটা কমন কথা যে ট্যাক্স আলটিমেটলি আমার ট্যাক্স কম দিতে হবে, এটাই হলো আমার উদ্দেশ্য। মিনিমাইজিং দ্য লিটিগেশন, প্রোডাক্টিভ ইনভেস্টমেন্ট, হেলদি গ্রোথ অফ ইকোনমি, ইকোনমিক স্টেবিলিটি। টাইপ অফ ট্যাক্স প্ল্যানিং, এটা ট্যাক্স প্ল্যানিং মূলত দুই প্রকার, মানে শর্ট টার্ম, লং টার্ম। এখন শর্ট টার্ম ট্যাক্স প্ল্যানিং যেটা, সেটা অনেকটা ট্যাক্স অ্যাভয়েডেন্সের কাছাকাছি। যে উদাহরণ দিলাম যে শর্ট টার্ম, এখন আমি জুন মাসে কিছু শেয়ার কিনলাম, কিছু সঞ্চয়পত্র কিনলাম, আমি এখন জুলাই মাসে রিটার্ন করতে বসছি, আমি খুব কমফোর্ট জোনে আছি, আমার ট্যাক্স অনেক কমে গেছে, মানে শর্ট শর্ট টার্ম একটা বেনিফিট আমি নিয়ে নিছি, বুঝছেন? তো এটা হলো মানে শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিং। এটা অনেক সময় শর্ট রেঞ্জ ট্যাক্স প্ল্যানিংটা আর ট্যাক্স অ্যাভয়েডেন্স অনেক সময় মানে একই ধরা হয় আর কি। লং টার্ম প্ল্যানিংটাই হচ্ছে আসল। দিস টাইপ অফ প্ল্যানিং ডাজ নট হেল্প ইমিডিয়েট ইফেক্ট, মানে ইমিডিয়েটলি আপনার ট্যাক্স কমবে না, অ্যাজ দ্য কেস অফ দি শর্ট টার্ম প্ল্যানিং। শর্ট টার্ম প্ল্যানিংয়ে যেরকম ইমিডিয়েটলি ট্যাক্সটা কমে, চোখে দেখা যায় বেনিফিটটা, but is likely to help in the long run. Long range tax planning means the plan charted out with at the beginning of the income year and to be followed all through the year. মানে বছরের শুরুতেই এগুলো নিতে হয় এবং সমস্ত বছর ধরেই সেটা ঠিকমতো ম্যানেজমেন্টে থাকতে হয়। এক্সাম্পল, if an SHG arranged his share portfolio divided into share and mutual fund, এটা অবশ্য এখন নাই পোর্টফোলিও, সো দ্যাট হি ক্যান ইজিলি অ্যাভেল ট্যাক্স ফ্রি ইনকাম বেনিফিট ফ্রম বোথ অফ দেম। এক সময় ছিল যে শেয়ারে, এটা একটু চেঞ্জ করতে হবে, এক সময় ছিল যে শেয়ারের থেকে যে ডিভিডেন্ড পাবো সেটা 50,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি, আর পোর্টফোলিও এই থেকে মিউচুয়াল ফান্ড থেকে যে ডিভিডেন্ড পাবো সেটা 25,000 টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি। তো এখন আমি সাজাবো আমার শেয়ারগুলো, কতটা শেয়ারে বিনিয়োগ করব, কতটা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করব। যদি দুই জায়গায় এভাবে বিনিয়োগ করি তাহলে আমি ম্যাক্সিমাম বেনিফিটটা পেতে পারি 75,000 টাকা, যদিও এই লটা এখন নাই। নতুন যে বাংলায় আয়কর আইন হলো 2023-এ, সে সময় এই আইনটাকে তুলে দিছে। এই এছাড়াও আপনার পারমিজিভ ট্যাক্স প্ল্যানিং, পারপাজিভ ট্যাক্স প্ল্যানিং, এগুলো পড়ে নিয়েন, এগুলো একটু দেখে নিয়েন। ট্যাক্স প্ল্যানিং ভার্সেস ট্যাক্স ম্যানেজমেন্ট। ট্যাক্স প্ল্যানিং যেটা আমি, লং টার্ম প্ল্যানিং যেটা আমি করব, সেটার জন্য আমাকে ট্যাক্স ম্যানেজমেন্ট করেই আগাতে হবে। ম্যানেজমেন্ট মানে কি? ম্যানেজমেন্ট মানে আমি বুকস অফ অ্যাকাউন্টস মেনটেন করব, আমি অ্যাডভান্স ট্যাক্স দেব, আমি টিডিএস করব, আমি কারেক্ট টাইমে আমি রিটার্ন দাখিল করব। এই সব যেগুলো যেগুলো আইনগতভাবে যা যা বলা আছে, আমাকে কোথাও আটকাতে পারবে না। এটা হলো ট্যাক্স ম্যানেজমেন্ট। এবং ট্যাক্স ম্যানেজমেন্ট যদি আপনার পোক্ত হয়, মানে এটা পারফেক্ট হয়, তাহলে ট্যাক্স প্ল্যানিংটা ইজি হয়, বুঝছেন? ট্র্যাডিশনাল কিছু ট্যাক্স প্ল্যানিং টেকনিক, যেটা ম্যাক্সিমাইজিং ট্যাক্স ক্রেডিট, রিবেট, রিলিফ ইত্যাদি ইত্যাদি। এগুলো পাঠিয়ে দিলে আপনি এক নজর দেখে নিয়েন। এগুলো যে সবগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট তা না, কিন্তু এখান থেকে আমরা মূলত দুই তিনটা জিনিস শিখছি আজকে, যে মানে ট্যাক্স প্ল্যানিং, ট্যাক্স অ্যাভয়েডেন্স এবং ট্যাক্স ইভেশনের মধ্যে পার্থক্য কী। এবং আপনাকে যদি পরীক্ষায় আসে যে ট্যাক্স ইভেশন ইজ লিগাল বাট ট্যাক্স অ্যাভয়েডেন্স ইজ ইললিগাল, ডান পাশে লেখা ট্রু অর ফলস, এখন আপনি কোনটাতে টিক চিহ্ন দিবেন, বুঝছেন? সুতরাং সেইটা যাতে পারেন, পরীক্ষায় কোশ্চেন আসলে যাতে পারেন সেইভাবে আপনাকে তৈরি করা হচ্ছে, হুম, যাতে বেসিক জিনিসগুলো অন্তত জানেন। তো ফ্যাক্টরস অ্যাফেক্টিং ট্যাক্স প্ল্যানিং: চয়েস অফ এন্টিটি, পিরিয়ড অফ ট্রানজেকশন, ট্যাক্স জুরিসডিকশন, ক্যারেক্টার অফ ইনকাম ইত্যাদি ইত্যাদি। Tax is a function of three variables. So the law, the fact, and the administrative process. Types of tax planning activity. এগুলো পাঠিয়ে দিলে আপনি দেখে নিয়েন, আজকে পাঠাইতে পারবো না কারণ ওইটা আমাকে একটু কারেকশন করতে হবে। What is effective tax planning? Maximizing net present value (NPV) of after-tax return on investment. Consider both tax and non-tax factor. Consider alternative forms of business transactions and the tax effects versus and after the
fact tax compliance approach, and strategic active participation in the tax system versus a passive and uninformed role. যাই হোক এগুলো, এইটা জাস্ট মজা করার জন্য দেওয়া, বুঝছেন? ট্যাক্স প্ল্যানিং কি এইটা একটু মানে বাংলায় কিন্তু একটু মজা করার জন্য, যেমন এখানে কতগুলো ভালো ভালো কথা বলা আছে। যেমন মোট করযোগ্য আয়ের 20% বিনিয়োগ করুন, মানে যা আয় করবেন সব খেয়ে ফেলবেন না, এর অন্তত 20% বিনিয়োগ করেন। এতে সর্বোচ্চ কর রেয়াত নিন, আপনি যা বিনিয়োগ করবেন ওইটার উপরে 15% রেয়াত পাবেন। আপনি ইনকামের 3% অথবা বিনিয়োগের 15% অথবা সর্বোচ্চ 10 লাখ, এই টাকা পর্যন্ত আপনি রেয়াত নিতে পারেন, আপনি জানেন। 30শে নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করুন, বিলম্ব সুদসহ জরিমানা এড়িয়ে চলুন। সকল খাতে যথাযথভাবে উৎসে কর কর্তন করুন, 55 ধারার প্রয়োগ থেকে দূরে থাকুন। এটা আপনি জানেন, শিখছেন যে টিডিএস না করলে সেকশন 55 ক ধারায় সেটা ডিজেল হয়, সেই খরচটা। 4 কিস্তিতে অগ্রিম কর জমা দিন, সরল সুদ এড়িয়ে চলুন। ক্রয়কৃত সঞ্চয়পত্র মেয়াদ পূর্তির আগে ভাঙাবেন না, ভাঙানো সঞ্চয়পত্রের জন্য পূর্বে প্রাপ্ত কর রেয়াত আপনাকে ফেরত দিতে হবে, নিতে না, ওটা টাইপে ভুল আছে, দিতে হবে। 5 লক্ষ টাকার অধিক লোন বা দান নগদে নিবেন না। তাহলে 67-13 ধারায় এটাও পড়ানো হয়েছে আপনাকে, মানে ডিমড ইনকাম হিসেবে বাড়তি কর আপনার উপরে আরোপিত হবে। নিজ ব্যাংকে অন্যের টাকা লেনদেন করবেন না, ব্যাংক জমার ব্যাখ্যা সন্তোষজনক না হলে ডিমড ইনকাম হিসেবে বাড়তি কর আরোপিত হয়। আয়কর অফিস থেকে প্রাপ্ত নোটিশ বা চিঠি অবহেলা না করে পরিপালন করুন, জেল জরিমানা এড়িয়ে চলুন। ভালো কথা না সব? হুম, জি স্যার। জি স্যার। সুন্দর সুন্দর কথা। এটা বোঝানো আপনাকে যে ট্যাক্স প্ল্যানিং কি। ট্যাক্স প্ল্যানিং করলে আপনার ট্যাক্স অনেক কম দিয়ে পারেন যদি আগে ভাগে আপনি এই প্ল্যানটা করেন, বুঝছেন? এই এই আর কি। ঠিক আছে। হুম, আচ্ছা দেখেন, অ্যাডভান্স পেমেন্ট অফ ট্যাক্স, এটার মানে অ্যাডভান্স ট্যাক্স, সংক্ষেপে এটা হচ্ছে অ্যাডভান্স ট্যাক্স। আচ্ছা, অ্যাডভান্স ট্যাক্স কি? মানে বাংলা হচ্ছে অগ্রিম কর। সেটা হচ্ছে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স ইজ দ্য ট্যাক্স হুইচ ইজ টু বি পেইড বাই দি এসএসসি ইন অ্যাডভান্স, either by deduction or collection of tax at source or by payment of quarterly installment. আগাম কর মানে কি? এখন যেটা বছর চলতেছে, এখন আমাদের যে ফিনান্সিয়াল ইয়ার বা ইনকাম ইয়ার, এটা হচ্ছে 25-26। এই এখন যা আমরা আয় করতেছি এটার উপরে আমাদেরকে আগামী বছর 2026 সালে আমাদেরকে রিটার্ন দিতে হবে, ট্যাক্স দিতে হবে ইত্যাদি। কিন্তু এখন যে আয় করাকালীন ট্যাক্স দিতে হবে কিনা, উত্তর হলো হ্যাঁ হবে, এটার নামে আগাম কর। এখন আয় করতেছি, রিটার্ন দেবো আগামী বছর 2026 সালে 30শে নভেম্বরের মধ্যে, কিন্তু এখন আমার বেতন থেকে ট্যাক্স কাটতেছে। তার মানে আমার এটা মানে যে বেতন থেকে যে আমার ট্যাক্স কাটে, যে টিডিএস, সেটাই হচ্ছে এআইটি। এআইটি মানে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আমি প্রতি মাসে মাসে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিয়ে যাচ্ছি, অবশ্য স্বেচ্ছায় না, মানে নিজের ইচ্ছায় না, জোর করে কেটে রাখতেছে, বেতন থেকে কেটে রেখে জমা দিয়ে দিচ্ছে সরকারি ঘরে।
বুঝছেন? আর যদি ধরেন একজন ব্যবসায়ী হয়, মুদি ব্যবসায়ী, এখন দেখা গেল তার তো আর এরকম না যে মানে কাটাকাটির কোনো বিষয় নাই, তাকে নিজে থেকেই দিতে হবে। সেই নিজে থেকে যে দিতে হবে সেইটাই আজকে পড়ানো হচ্ছে। ঠিক আছে? তাহলে এখন আসেন যে এক নাম্বার হলো হু ইজ লায়াবল টু পে অ্যাডভান্স ট্যাক্স। অ্যাডভান্স ট্যাক্স মানে মানে কাকে দিতে হবে অ্যাডভান্স ট্যাক্স? মানে এখানে বলা আছে বোথ এক্সিস্টিং অ্যান্ড নিউ এসএসসি আর লায়াবল টু পে অ্যাডভান্স ট্যাক্স। যারা পুরাতন, অনেক আগের করদাতা, পুরাতন করদাতা, তো তাদেরকেও দিতে হবে। যে এই বছরে নূতন করদাতা, ফার্স্ট টাইম রিটার্ন দাখিল করবে, তাকেও দিতে হবে। এবং যারা পুরাতন করদাতা, তার যদি গত বছরের ইনকাম 6 লাখ টাকা অতিক্রম করে, তাহলে সে বুঝতে হবে যে সে অ্যাডভান্স ট্যাক্সের আওতাভুক্ত। সুতরাং তার গতবারের ইনকামের ভিত্তিতে এই বছরে ট্যাক্স হিসাব করে তাকে আগামী কর বছরের জন্য এখনই তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে 4টা কিস্তিতে। 4 ভাগে আর কি ভাগ করে। এবং গতবারে তার ইনকাম কত ছিল, যদি 6 লাখ টাকার বেশি থাকে, তাহলে সেটা হলো যে দুইটা ইনকামকে বাদ দিয়ে, একটা হলো ক্যাপিটাল গেইন যদি থাকে। ক্যাপিটাল গেইনটা তো আসলে নন রেকারিং ইনকাম, অর্থাৎ এটা মানে প্রতি বছর বছর হয় না। কখনো মানুষ জমি বিক্রি করলে, শেয়ার বিক্রি করলে ক্যাপিটাল গেইন হয়, এটা মানে রেগুলার সোর্স অফ ইনকাম না কখনোই। সেই কারণে গতবারে আমার যে ইনকাম ছিল তার ভিতরে যদি ক্যাপিটাল গেইন থাকে, সেই ক্যাপিটাল গেইন বাদ দিলে যদি আমার ইনকাম 6 লাখ টাকার বেশি হয়, তবেই আমি অ্যাডভান্স ট্যাক্সের আওতাভুক্ত। বুঝছেন? তারপরে এনি ওয়ান টাইম ইনকাম হুইচ ইজ নন রিকারিং ইন নেচার, মানে ক্যাপিটাল গেইন ছাড়াও যদি এরকম কোনো ওয়ান টাইম ইনকাম থাকে, যেমন বলতে পারেন যে স্যার একটু উদাহরণ দেন। উদাহরণ হলো আপনার লটারির পুরস্কার, প্রাইজ বন্ডের লটারির পুরস্কার হঠাৎ পেয়ে গেছি, গত বছর হঠাৎ পাইলাম 12 লাখ টাকা। তো এখন ওইটার ভিত্তিতে কি আমাকে এবছরও ট্যাক্স দিতে হবে? এবছরও কি আমি লটারি থেকে পুরস্কার পাবো তার কোনো গ্যারান্টি আছে? তো সুতরাং আমার যে গতবারে যে আমার ইনকাম ছিল, সেই ইনকাম থেকে ক্যাপিটাল গেইন এবং এই যে ওয়ান টাইম ইনকাম যদি কোনো নন রেকারিং টাইপের ইনকাম থেকে থাকে, সেটা বাদ দিয়ে যদি আমার ইনকাম 6 লাখ টাকার বেশি হয়, তাহলে আমাকে হিসাব করে আমাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এই ক্লিয়ার? আর যার একমাত্র আয়ের উৎস হচ্ছে এগ্রিকালচার, তার ইনকাম যদি 8 লাখ টাকার বেশি না হয়, তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না। এই এই আইনটা 154 ধারা এবারে মনে হয় পরিবর্তন হয় নাই। এটা, এই আইনটা আগের আইনটাই রয়ে গেছে, মানে আমার ভুল না, মানে বাজেটেই সম্ভবত আগের আইন রয়ে গেছে। কারণ কি, আগে কৃষি আয় 2 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত ছিল গতবার পর্যন্ত। এইবারে নতুন আইনে বলছে এটা 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত কৃষি আয়। তাই যদি কৃষি আয় 5 লক্ষ টাকা পর্যন্ত করমুক্ত হয়, তাহলে এটা 8-এর জায়গায় 11 হবে, মানে ওই ধারাবাহিকতায়। বুঝছেন আমার কথা? মানে এই 8 মানে তো 6 আর 2 8। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনের অ্যান্সার শেষ। 2 নম্বর, হোয়াট স্যার ইজ দ্য, এগ্রিকালচার থেকে যে ইনকাম গুলো হবে মানে এআইটি কাকে দিবে? সরকারকে, ইনকাম ট্যাক্স অফিসে, সোনালী ব্যাংকে। ও আচ্ছা, ঠিক আছে স্যার। ট্যাক্স তো সবসময় সোনালী ব্যাংকে গিয়ে চালান লিখে, এই চালান লিখে জমা দিতে হয়, দিলে সরকারি কোষাগারে ঢুকে গেল। এখন আসেন 2 নম্বর কোশ্চেনের উত্তর। 1 নম্বর কোশ্চেনের উত্তর কিন্তু হয়ে গেল যে অ্যাডভান্স ট্যাক্স কাকে কাকে দিতে হয় এবং কিসের ভিত্তিতে দিতে হয়। এখন আসছে হোয়াট ইজ দ্য বেসিস অন হুইচ অ্যাডভান্স পেমেন্ট শুড বি ক্যালকুলেটেড। আমি যে অ্যাডভান্স ট্যাক্স দেব, আমি মানে এটা কিভাবে হিসাব করব? তখন বলছে যারা পুরাতন করদাতা,
তার গতবারের আয় যদি ওইরকম মানে দুইটা ইনকাম বাদে, ক্যাপিটাল গেইন এবং ওয়ান টাইম ইনকাম, এই দুইটা ইনকাম বাদে যদি তার 6 লক্ষ টাকার বেশি হয়ে থাকে, তাহলে তার গতবার যা আয় হয়েছিল ওই দুইটা বাদে এবারও তার একই ইনকাম হবে, এটা ধরে নিয়ে তাকে ট্যাক্স যা আসে ওইটাকে 4 ভাগ করে 4টা কোয়ার্টারে দিয়ে দিতে হবে। এটা হলো যারা পুরাতন করদাতা। আর বলছে যারা নূতন করদাতা, যার প্রিভিয়াস কোনো হিস্ট্রি নাই, এবছর ফার্স্ট টাইম রিটার্ন দাখিল করবে, সেও মনে মনে হিসাব করবে যে তার কত টাকা আসে, মানে কত টাকা তার ইনকাম হতে পারে। সে যদি মনে করে যে তার ইনকাম 6 লাখ টাকার বেশি হবে, তাহলেও তাকে কিন্তু হিসাব করে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এখন একটা কথা আমাকে বলতে পারেন যে স্যার, এখন এটা কিভাবে বুঝবে তার কত আয় হবে? না, বুঝতে হবে, বাঁচতে হলে জানতে হবে, বুঝছেন? তো না, যদি না জানে এবং যদি সে অ্যাডভান্স ট্যাক্স না দেয়, তার খেসারত তাকে দিতে হবে। সেটা একটু পরেই পড়াবো, যে যাদেরকে অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা তারা যদি অ্যাডভান্স ট্যাক্স নিয়ম অনুযায়ী না দেয়, তার জন্য কি মানে কি কি বিহিত কি ব্যবস্থা আছে, তার জন্য কি কি ক্ষতি হতে পারে। এখন আসেন 3 নম্বর কোশ্চেন, when and how advance tax is to be paid। হুম, কখন এবং কিভাবে আপনাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে? অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে যার গতবারের ইনকাম 6 লাখ টাকার বেশি, সে তো অ্যাডভান্স ট্যাক্সের আওতাভুক্ত। তার যদি মানে স্যালারি থেকে ইনকাম হয় এবং স্যালারি থেকে টিডিএস করে, তাহলে তো তাকে আর নতুন করে এআইটি দিতে হবে না। কিন্তু সে যদি ব্যবসায়ী হয়, কথার কথা যে একজন মুদি ব্যবসায়ী, তো তার ইনকাম অনেক, তার মানে বেচাকেনা অনেক, যাই হোক, তো তার ইনকাম 6 লাখ টাকার অনেক বেশি, তো সেক্ষেত্রে তো তাকে হিসাব করে 4টা কিস্তিতে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। 4টা কিস্তির প্রথম কিস্তি হচ্ছে 15ই সেপ্টেম্বর, দ্বিতীয় কিস্তি হচ্ছে 15ই ডিসেম্বর, তৃতীয় কিস্তি হচ্ছে 15ই মার্চ, লাস্ট কিস্তি হচ্ছে 15ই জুন। এবং এটা হলো যখন আয় করতেছে তখনই ট্যাক্স দিতে হবে, এবং এই ট্যাক্সটা দিবে কিন্তু আগামী বছরের জন্য, এই জন্যই নাম আগাম কর। অ্যাডভান্স ট্যাক্স পড়াচ্ছি তো, এটা বাংলা হচ্ছে অগ্রিম কর বা আগাম কর। তার মানে এই ট্যাক্সটা দিচ্ছি আমি আগামী কর বছরের জন্য। তারপরে আসেন, whether withholding tax at source will be treated as advance tax। এই যে টিডিএস যেটা আপনাদের পড়ানো হয়েছে, যে বেতন থেকে যে আমার ট্যাক্স কেটে রাখলো, এটা কি অ্যাডভান্স ট্যাক্স হিসাবে গণ্য হবে? ইয়েস। যত উইথহোল্ডিং ট্যাক্স আছে সবগুলো আপনার এআইটি হিসাবে গণ্য হবে, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, কারণ বাস্তবে তো সেটা অ্যাডভান্সই দেওয়া হচ্ছে, তাই না? 5 নম্বর, 5 নম্বর কোশ্চেন, হোয়াট উইল হ্যাপেন ইন কেস অফ এক্সেস পেমেন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স? যদি কেউ অ্যাডভান্স ট্যাক্স বেশি দিয়ে থাকে, তাহলে তার ট্রিটমেন্ট কি হবে? বলছে যদি এক্সেস দিয়ে থাকে, যতটুকু এক্সেস দিছে ততটুকু সে 10% সুদ সহ ফেরত পাবে, 10% ইন্টারেস্ট সহ সরকার থেকে ফেরত পাবে। এই এখন হলো যে ইজ দেয়ার এনি স্কোপ টু, 6 নম্বর কোশ্চেন, ইজ দেয়ার এনি স্কোপ টু পে এস্টিমেটেড অ্যামাউন্ট অফ অ্যাডভান্স ট্যাক্স? আমার গত বছরের হিসাবে যা ট্যাক্স আসে, আমার কি এই ট্যাক্সই দিতে হবে? আমার যদি দোকানে আগুন লেগে যায়, আমার যদি বিজনেসে হিউজ লস হয়, তারপরও কি আমাকে গতবারের মতো করেই আমাকে ওই হিসাব করেই কি 4টা কিস্তিতে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে? উত্তর হলো নো। আমি তা না দিয়ে আমি এস্টিমেট করতে পারি, আমি ডিসিটিকে একটা চিঠি লিখতে পারি, হে ডিসিটি, আমার দোকানে আগুন লেগে গেছে, তো সুতরাং এই বছরে আমি ধারণা করতেছি আমার মানে প্রচুর ক্ষতি হবে, আয় তো হবেই না, তো গতবার আয় হয়েছিল ওইটার ভিত্তিতে অ্যাডভান্স ট্যাক্স আমি দিতে রাজি না, কারণ আমার ক্ষতি হলে আমি কেন ট্যাক্স দেবো? তো এইটা আমি ডিসিটিকে জানাইয়ে আমি অ্যাডভান্স ট্যাক্স দেওয়া বন্ধ করে দিতে পারি বা কম দিতে পারি। হুম, এই লেখা আছে এখানে ইয়েস, মানে আমি আমার এস্টিমেট সাবমিট করতে পারি যে আমার এবারে ইনকাম গতবার হয়েছিল আমার 20 লাখ টাকা, আমি ধারণা করতেছি আমার ইনকাম এবার 10 লাখ টাকার বেশি হবে না, সুতরাং আমি গতবার যা ট্যাক্স দিয়েছিলাম এবার তার অর্ধেক দিচ্ছি। এটা আমার এস্টিমেট, ধারণা। জন্য বলছি ইয়েস, ইফ এনি অ্যাসেসি ফিলস অ্যাট এনি টাইম ডিউরিং দ্য ইয়ার
that his tax is likely to be less than the tax payable as per law. আইনত তার যে টাকা অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা তার থেকে ট্যাক্স কম আসবে, কম হবে। মানে এটা তার ধারণা। কি কারণে ধারণা? হয়তো আগুন লাগছে, হয়তো করোনাকালীন সময়, হয়তো এটা সেটা, যাই হোক। দেন হি মে সাবমিট অ্যান এস্টিমেট টু দ্য ডিসিটি। সে তখন ডিসিটির কাছে একটা এস্টিমেট দাখিল করতে পারে যে হ্যাঁ, আমি আশা করতেছি যে আমার ইনকাম হবে এই, এবং বা বা আমার ইনকাম হবে 6 লাখ টাকার নিচে, সুতরাং আমি কোনো অ্যাডভান্স ট্যাক্স দেওয়া থেকে বিরত রইলাম। হুম। কিন্তু বাট অ্যাট দ্য টাইম অফ অ্যাসেসমেন্ট যদি ডিসিটি দেখে যে তার এস্টিমেট রং এবং ইনকাম হয়েছে অনেক বেশি, তাহলে কিন্তু সে সিম্পল ইন্টারেস্ট থেকে রক্ষা পাবে না। তাহলে কিন্তু এই যে সে কম অ্যাডভান্স ট্যাক্স দিল মাতুব্বরি করে, এইটার খেসারত তাকে দিতে হবে ওই যখন ডিসিটি অ্যাসেসমেন্ট করবে, তখন তখন ডিসিটি মানে তাকে সিম্পল ইন্টারেস্ট বসাবে, সরল সুদ। যে টাকা কম দিছে ওই টাকার উপরে সরল সুদ সহ চার্জ করবে। ঠিক আছে? What are the consequences in case of failure to pay advance tax? হুম। এখন আসেন যে অ্যাডভান্স ট্যাক্স যা দেওয়ার কথা সেটা যদি দেওয়া না হয় বা কম দেওয়া হয় বা কোনো ইনস্টলমেন্ট ফেল করা হয়, তার জন্য কনসিকুয়েন্স কি? হুম। তো নাম্বার ওয়ান, মানে অ্যাসেসি উইল বি ট্রিটেড অ্যাজ অ্যাসেসি ইন ডিফল্ট। মানে যার অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা কিন্তু অ্যাডভান্স ট্যাক্স দেয়নি, তাহলে সে হবে অ্যাসেসি ইন ডিফল্ট। অ্যাসেসি ইন ডিফল্ট মানে কি? অ্যাসেসি ইন ডিফল্টের বাংলা হচ্ছে কর খেলাপি। কর খেলাপি মানে কি? তার মানে তার তার কাছে এখন কর পাও না, সে তো কর দিচ্ছে না, সুতরাং এইটা এখন জোর করে তার কাছ থেকে আদায় করা সম্ভব। বুঝছেন? আর 3 নম্বরে বলছে যে ডিসিটি মে অলসো ইম্পোজ পেনাল্টি আপ টু 100% অফ দি শর্টফল। মানে যা ট্যাক্স দেওয়ার কথা, অ্যাডভান্স ট্যাক্স যে টাকা দেওয়ার কথা আর যা দিচ্ছে, এই দুইটার যে পার্থক্য, দুইটার যে শর্টফল, সেই শর্টফলের সমপরিমাণ টাকা পর্যন্ত জরিমানা করতে পারে। যেমন একটা উদাহরণ দিই, একজনের হয়তো অ্যাডভান্স ট্যাক্স দেওয়ার কথা 10 লাখ টাকা, 4টা কিস্তিতে, 2.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ, 2.5 লাখ। সে ট্যাক্স দিছে ধরেন 6 লাখ টাকা, তাইলে সে কম দিছে কত? 4 লাখ টাকা। ওই 4 লাখ টাকা তো দিতে হবেই যে টাকা কম দিছে, মানে ডিসিটি তাকে আরও 4 লাখ টাকা জরিমানা করতে পারে। কত টাকা জরিমানা করতে পারে? যে টাকা, যে পরিমাণ টাকা সে অ্যাডভান্স ট্যাক্স কম দিছে তার সম 100% অফ দ্য শর্টফল। শর্টফল হচ্ছে এখানে 4 লাখ টাকা। বুঝছেন? হুম। জি স্যার, বুঝতে পারছি। এখন যেটা সবচেয়ে কঠিন সেটা হলো 2 নম্বরটা। এই 2 নম্বরটা হয়ে গেলেই আমাদের অ্যাডভান্স ট্যাক্স পড়ানো শেষ। বুঝছেন? 2 নম্বরটা একটু দেখেন। 2 নম্বরটা বলছে যে ডিসিটি যখন ট্যাক্স ক্যালকুলেশন করবে, সে ক্যালকুলেশন করে দেখলো যে এক ভদ্রলোকের ট্যাক্স আসছে কত, মানে ধরেন 20 লাখ টাকা। তো এখন 20 লাখের 75%-এ কত আসে? 20 লাখ টাকার 75%-এ আসে 15 লাখ টাকা। সে অ্যাডভান্স ট্যাক্স দিছে কত? দিছে 12 লাখ টাকা। তাহলে 75% থেকে শর্টফল কত? 3 লাখ টাকা। এই 3 লাখ টাকার উপরে 10% হিসাবে আপনার আপ টু দ্য ডেট অফ অ্যাসেসমেন্ট, ডিসিটি যেদিন কর নির্ধারণ করবে সেই দিন পর্যন্ত তার 10% হিসাবে সরল সুদ দিতে হবে। ট্যাক্স তো দিতেই হবে, যে পরিমাণ টাকা ট্যাক্স কম দিছে এই টাকা তো দিবেই, প্লাস সিম্পল ইন্টারেস্ট দিতে হবে অ্যাট দ্য রেট অফ 10%, টু বি ক্যালকুলেটেড ফ্রম 1st July অফ দি অ্যাসেসমেন্ট ইয়ার টিল দ্য ডেট অফ অ্যাসেসমেন্ট। 1লা জুলাই থেকে অ্যাসেসমেন্টের তারিখ পর্যন্ত। তো এই কথা আমি বললাম সর্বোচ্চ 2 বছরের আর কি, কিন্তু একটা হিসাব দেখালে আপনার কাছে জিনিসটা ক্লিয়ার হবে। আমি মুখে বলছি ঠিকই, কিন্তু আপনি কিন্তু কিছু বোঝেন নাই। আপনি যে কিছু বোঝেন নাই সেটা আবার আমি বুঝি, না বললেও বুঝি। বুঝছেন?
তো এইটা একটা ক্যালকুলেশন যদি দেখাইতে পারি তাইলে আপনার জন্য সুবিধা হবে, দেখি পাই কিনা। উম, এই যে পাইছি। আচ্ছা, একটা কোম্পানির ধরেন তার ইনকাম হয়েছে 1 কোটি। উম, তো 1 কোটি এবং 25%-এ তার ট্যাক্স আসে 25 লাখ টাকা। তো ডিসিটি এখন দেখলো যে 25 লাখ টাকা তার ট্যাক্স আসছে। তো 25 লাখের 75%-এ আসে কত? 25 লাখের 75%-এ আসে 18,75,000। তো 18,75,000, অথচ সে অ্যাডভান্স ইনকাম ট্যাক্স দিছে 10 লাখ। এখন 75% থেকে শর্টফল কত? মানে শর্টফল টু কাভার আপ 75% ট্যাক্স। তো শর্টফল হচ্ছে 8,75,000। এই 8,75,000 টাকার উপরে ওই সিম্পল ইন্টারেস্ট হবে @10%। অ্যাসেসমেন্ট ইয়ার যদি হয় 2023-24, তাইলে ফ্রম 1/7/2023 টু আজ পর্যন্ত, আজকে ধরেন 31 ডিসেম্বর 2024, আজকে কথার কথা, তাহলে এই 1.5 বছরের সিম্পল ইন্টারেস্ট হবে। বুঝছেন? এই কি বুঝছেন কিছু? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। এখন অ্যাডভান্স ট্যাক্স থেকে আপনার এমসিকিউ হতে পারে, সেগুলো একটু ভালো করে খেয়াল করেন। এখন একটা উত্তর হলো অ্যাডভান্স ট্যাক্স, একটা প্রশ্ন হলো অ্যাডভান্স ট্যাক্স কয়টা কিস্তিতে দিতে হয়? 4টা, 5টা, 10টা, না 2টা? না ধরেন 2টা, 3টা, 4টা, 5টা এরকম লেখা। আপনি তো জানেন যে 4টা কিস্তি, তো 4টাতে টিক চিহ্ন দিবেন, ঠিক আছে? কি? জি স্যার, কোয়ার্টারলি স্যার। কোয়ার্টারলি, হ্যাঁ, মানে কিস্তি, মানে এটা হলো ইনস্টলমেন্ট। 4টা ইনস্টলমেন্টে আপনাকে দিতে হবে। এখন যে প্রশ্ন আসে যে অ্যাডভান্স ট্যাক্স কয়টা ইনস্টলমেন্টে অ্যাডভান্স ট্যাক্স দিতে হয়, উত্তর 4টা ইনস্টলমেন্টে। আরেকটা প্রশ্ন বলি, পড়ানো তো হয়ে গেছে, পড়ানো শেষ। আরেকটা প্রশ্ন বলি যে গতবারের ইনকাম কত এক্সিড করলে আমি বুঝবো যে আমি অ্যাডভান্স ট্যাক্সের আওতায় পড়ে গেছি? 6 লাখ। 6 লাখ, হ্যাঁ। গত বছরের ইনকাম যদি আমার 6 লাখ টাকা এক্সিড করে, 6 লাখ টাকা হলেও আমি অ্যাডভান্স ট্যাক্সের মধ্যে পড়ি না, 6,01,000 টাকা হলেই পড়ে গেছে। বুঝছেন? জি এই স্যার। তারপর আর একটা কোশ্চেন হতে পারে যে গতবারের যে ইনকাম 6 লাখ টাকার যে ভিত্তি, এই ভিত্তি 6 লাখ টাকা যে ইনকাম, সেটা কি আমার টোটাল ইনকাম, ট্যাক্সেবল ইনকাম, নাকি এখান থেকে কোনো কিছু বাদ দিয়ে হিসাব করতে হবে? উত্তর হচ্ছে 2টা ইনকামকে বাদ দিয়ে হিসাব করতে হবে। 2টা কি কি? একটা হলো ক্যাপিটাল গেইন আর একটা হলো ওয়ান টাইম ইনকাম, যেমন লটারির পুরস্কার। বুঝছেন? এই আরেকটা কোশ্চেন হতে পারে, যদি সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয়, তো সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন কত পার্সেন্ট হারে সিম্পল ইন্টারেস্ট মানে হয়? ইউজুয়ালি 10%। আর যদি রিটার্ন সাবমিট না করে টাইমলি, সময় মতো যদি রিটার্ন সাবমিট না করে, তাহলে 10-এর জায়গায় এটা হবে 15 সিম্পল ইন্টারেস্টের রেট। সেটা কিন্তু এখানে বলা ছিল, আপনি খেয়াল করছেন কিনা জানি না। এই যে এখানে কিন্তু বলা ছিল। যদি কেউ মানে সময় মতো রিটার্ন দাখিল না করে, তাহলে কিন্তু সিম্পল ইন্টারেস্টের এই রেট 50% হায়ার, মানে 10%-এর জায়গায় 15% হিসাবে হবে।
ঠিক আছে। কোনো কোশ্চেন? হুম। স্যার, এখানে 6 লক্ষ টাকাটা কি আপনার মানে 3.5 লক্ষ টাকার স্ল্যাব রেটটা বাদ দেওয়ার পর 6 লাখ না নাকি না 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 ছয় না না না, বাদ দিয়ে না। গতবারে ধরেন আমার ইনকাম ছিল 10 লাখ, তো 10 লাখ তো 6 লাখের উপরে, তাই না? তার মানে আমি অ্যাডভান্স ট্যাক্সের আওতায় পড়ে গেছি। তো গতবারের 10 লাখের উপরে আমার যখন ট্যাক্স ক্যালকুলেশন করি, তখন তো প্রথম 3.5 লাখ টাকা শূন্য, তারপরে 1 লাখ টাকার উপরে 5%, ওটা তো ট্যাক্স ক্যালকুলেশন। বুঝেন নাই? আপনি আমাকে জি একটা স্যার। কোশ্চেন করছেন যে স্যার গতবারের যে 6 লাখ, এটা কি 3.5 লাখ টাকা বাদ দিয়ে? না না, 3.5 লাখ টাকা সহ। জি স্যার। হুম। স্যার একটা কোয়েশ্চেন ছিল। কোশ্চেনের জন্যই তো বসে আছি। স্যার ধরেন স্যার স্যালারি থেকে আর হচ্ছে বাসা ভাড়া থেকে ইনকাম হয়েছে, তো সেক্ষেত্রে তো 6 লাখ টাকার উপরে, তো সেক্ষেত্রে তো স্যালারি থেকে ওআইটি কেটে নিতেছে, আর হচ্ছে হাউস হাউস রেন্ট থেকে তো আপনার টিডিএস কাটে, সেক্ষেত্রে কিভাবে অ্যাডভান্স ট্যাক্সটা হিসাব হবে? মানে তাকে কোনো অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে না, বিকজ তার মানে যত টিডিএস, অল টিডিএস আর অ্যাডভান্স ট্যাক্স। এ কথা একবার না দুইবার না, অনেকবার বলছি। ওকে স্যার, ঠিক আছে। শুনছেন কি না? যে আমি চাকরি করি, আমার বেতন থেকে তো মাসে মাসে আমার তো আইনে বলছে যে অ্যাডভান্স ট্যাক্স 4টা কিস্তিতে দিতে হয়। তা আমারে যদি পুরো বেতনটা দিয়ে দিত, তাইলে তো আমি আমার পকেট থেকে প্রতি 3 মাস পর পর আমি অ্যাডভান্স ট্যাক্স দিতে পারতাম, কিন্তু আমারে তো বিশ্বাস করে না। আমার বেতন দেওয়ার সময় কেটে রাখে কোম্পানি। কি বুঝছেন আমার কথা? কারণ আমার তো বিশ্বাস নাই, আমারে যদি পুরো বেতন দিয়ে দেয়, এরপরে আমি 3 মাস পর পর দিব কিনা তার তো কোনো বিশ্বাস নাই। তো তাহলে স্যার সুতরাং ব্যক্তি কি কখনো এআইটি দেয়? কারণ এর তো স্যার ফাইন্যান্সিয়াল থেকে যেটা আসতেছে টিডিএস কেটে নেয়, তারপর হচ্ছে হাউস রেন্ট থেকে টিডিএস কেটে নেয়, তাহলে কি ব্যক্তি অ্যাডভান্টেজ দেয়? ব্যক্তি অ্যাডভান্স ট্যাক্স মূলত দেয় না, আইন তো সবার জন্য সমান, বাট এই আইনটা বেশিরভাগ কাজ করে কোম্পানির জন্য। কোম্পানি, তারপরে যেগুলো সোল প্রপ্রাইটারশিপ বিজনেস, পার্টনারশিপ বিজনেস, এদের জন্যই প্রযোজ্য। ব্যক্তির জন্য ওই রকম প্রযোজ্য না। ব্যক্তির জন্য প্রযোজ্য হয় যদি ব্যক্তি ব্যবসা করে। ধরেন এক ব্যক্তি শান্তিনগর মোড়ে তার একটা বড় মুদি দোকান আছে, সেটা হিউজ চলে, তার বছরে ইনকাম 1 কোটি টাকা, এবং 1 কোটি টাকার উপরে তার 30 লাখ টাকা ট্যাক্স আসে, বা ধরেন 25-26 লাখ টাকা ট্যাক্স আসে। এখন তার 1 কোটি টাকা যেহেতু ইনকাম, তো এখন সে তো আর চাকরি করে না যে তার বেতন থেকে কাটবে, তার তো বাড়ি ভাড়া ইনকাম নাই যে বাড়ি ভাড়া থেকে কাটবে। তো তার এখান থেকে কেউ কোনো কাটাকাটি করে না, তার মানে তার নিজে থেকে দিতে হবে। বুঝছেন আমার কথা? আপনি আমাকে কোশ্চেন করছেন যে স্যার তাহলে কি ব্যক্তি এই অ্যাডভান্স ট্যাক্সের আওতা থেকে বাদ? উত্তর হচ্ছে না, একেবারে বাদ না, আপনি আমি বাদ। কিন্তু যদি দেখা যায় কারোর একটা দোকান আছে ভালো, সেটা তার 6 লাখ টাকার ইনকাম, 6 লাখ টাকা থেকে বেশি ইনকাম গতবারে, তাহলে তাকে অ্যাডভান্স ট্যাক্স দিতে হবে। এবং এখন আসেন বাস্তবে, বাস্তবে কি হয়, বাস্তবে আমরা দেখি অ্যাডভান্স ট্যাক্স দেয় মূলত কোম্পানি, মূলত কোম্পানি। তবে যাদের ইনকাম 6 লাখ টাকার বেশি, তারা কিন্তু ইনকাম ট্যাক্স অফিস থেকে সমানে চিঠি পায়, বছরে 4বার চিঠি পায়। সেই চিঠিতে কি লেখা থাকে আপনি জানেন? সেটা হলো যে লেখা থাকে, হে সম্মানিত করদাতা,
আমাদের রেকর্ড দেখে দেখা যায় যে আপনার গতবারের ইনকাম 6 লাখ টাকার বেশি, সেই হিসাবে আপনি অ্যাডভান্স ট্যাক্সের আওতাভুক্ত। সুতরাং আগামী 26-27 কর বছরের জন্য এই এই তো এই আগামী এখন হলো আগস্ট মাস, আগামী মাসের প্রথম দিকে চিঠিটা চলে আসবে যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে আপনি একটা চিঠি পাবেন। আমরা পাই আর কি। তো আমি চাকরিতে থাকতেও পাইছি, ওরা গণহারে ওই চিঠিটা ছাড়ে। সেটা হলো যে আগামী 15ই সেপ্টেম্বর হচ্ছে অগ্রিম করের প্রথম কিস্তি, সুতরাং আপনাকে হিসাব করে প্রথম কিস্তির অগ্রিম কর পরিশোধ করতে অনুরোধ করা যাচ্ছে, ইতি ডিসিটি। বুঝছেন? এই আর কি। আচ্ছা, তাহলে 2টা টপিকস তো শেষ। থার্ড টপিকস, সেটা হলো অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্টের বাংলা হচ্ছে কর নির্ধারণ। এখন এটা একটা একটা করে আমরা একটু দেখি, এটা মোস্টলি থিওরিটিক্যাল। প্রথমটা হচ্ছে সেলফ অ্যাসেসমেন্ট, এবং বাংলাদেশে এখন 100% সেলফে চলে গেছে। আগে 2টা অ্যাসেসমেন্ট ছিল, একটা হলো সেলফ আর একটা হলো নর্মাল। সেলফ মানে হলো আমি নিজের রিটার্ন নিজে ফিল আপ করবো, আমার যা ট্যাক্স আসে সেটা পরিশোধ করব সোনালী ব্যাংকে, তারপরে রিটার্নটা মানে ডিসিটির কাছে জমা দিয়ে আসবো। এখন তো জমা দিতে হবে না, এখন তো অনলাইন হবে, এরকম সার্কুলার হয়েছে। তো এটা হলো সেলফ অ্যাসেসমেন্ট। সেলফের বাংলা হচ্ছে স মানে দন্তের স বফলা। মানে সেলফ, মানে আমার কর আমি নিজে ঠিক করব কত, এবং সেটা জমা দিয়ে আমি রিটার্ন দাখিল করব। তার মানে আমার অ্যাসেসমেন্ট আমিই করব। ডিসিটি এখানে জাস্ট একটা পোস্ট অফিস। বুঝতে পারছেন? তো এখন তাহলে বলতে পারেন, যদি এতই সহজ হয়, ট্যাক্স যদি এতই সোজা হয় যে ডিসিটির কাছে খালি জমা দিয়ে আসবো তাতেই হয়ে গেল শেষ, হ্যাঁ আপাতত শেষ, যদি না এটা অডিটে পড়ে। ভয় একটাই, সেটা হলো আমার এই রিটার্নটা যদি, এবারে তো র্যান্ডম স্যাম্পলিং হয়েছে, তো এর আগে পর্যন্ত কিন্তু হাতে বাছাই করা হতো যে কার রিটার্নটা মানে অডিটে ফেলানো হবে, কারটা মানে ফেলানো হবে না, এবং সেটা রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করে করা হতো। কিছু রিস্ক ফ্যাক্টর আইডেন্টিফাই করা হতো এবং সেটার ভিত্তিতে এই বাছাই প্রক্রিয়াটা চলতো। এবারে যেটা শুনলাম সেটা হলো যে বাংলাদেশে এই যে গত 24-25 কর বছরে যত রিটার্ন পড়ছে, তার ভিতরে 15,000 না কত জানি, 15,000 সামথিং রিটার্ন অডিট করা হয়েছে, সেটা সেন্ট্রালি এনবিআর থেকে, এবং সেটা কম্পিউটারে বাছাই করে, কম্পিউটারে র্যান্ডম স্যাম্পলিং। তাতে আপনার মানে যে পড়ে আর কি, এরকম বিষয়টা আর কি। তো অডিটে পড়লে ভয়টা কি? অডিটে পড়লে ভয় হলো আপনারটা আপনি যা দেখাইছিলেন ওইটা রইলো না, আপনার ডিসিটি এখন আপনারটা তদন্ত করবে, আপনি যে ইনকাম দেখাইছেন সেটা রিয়েল কিনা সেটা ভেরিফাই করার চেষ্টা করবে, করে টোরে ডিসিটি একটা অ্যাসেসমেন্ট আপনাকে করে দেবে যে আপনি যা দিছিলেন সেটা মানে পুরোপুরি রইলো না, ডিসিটির মতে একটা ট্যাক্স ধার্য করে আপনাকে পাঠাবে, এই আর কি। তো এইটা হলো সেলফ অ্যাসেসমেন্ট আর কি। হুম।